নমস্কার, আমি রিজু। বিগত ৪-৫ দিন ধরে মানে ৮ তারিখের পর থেকে যখন আমি মুখ খোলা শুরু করেছি, তখন থেকেই তৃণমূলের একাংশ, বিজেপির একাংশ সোশ্যাল মিডিয়ায় খালি দলবদলু, পাল্টিবাজ, কি সুখের পায়রা, আবার বিজেপি বলছে তোকে বিজেপি নেবে না, কেউ নিতে পারবে না, ইত্যাদি 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 ইত্যাদি। তো তাদের আমি আজকে স্পেসিফিক কিছু জবাব দিতে এলাম। আমি রিজু দত্ত, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ছিলাম। আমাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল কেন? কারণ আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বিজেপিকে সৌজন্য দেখিয়ে ধন্যবাদ জানিয়েছিলাম আমার আর আমার পরিবারকে তৎকাল বিজেপির গুন্ডাদের হাত থেকে রক্ষা করার জন্য। বিজেপি যে উদারতাটা দেখিয়েছিল তার জন্য আমি সৌজন্যের স্বার্থে আমি ধন্যবাদ জানিয়েছিলাম। এটা আমার বিরাট বড় দোষ ছিল। আমাকে ফোন করে বলতে পারতো অন্যায় করেছিস, ক্ষমা চা, ক্ষমা চাইতাম। আমাকে বলতে পারতো তোকে আর আগামী ৩ মাস টিভিতে পাঠাবো না, মাথা পেতে মেনে নিতাম। কিন্তু আমাকে সাসপেন্ড করে দিল দল থেকে, সাসপেন্ড। আর তারপর থেকে আমি মুখ খোলা শুরু করেছি। এবার আমি স্পষ্ট বলতে চাই, যেহেতু আমি যখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ছিলাম, আমি তৃণমূল কংগ্রেসের সবচেয়ে ভোকাল মুখপাত্র ছিলাম যে আজকের দিনের বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ডাইরেক্ট অ্যাটাক করতাম। আর তৃণমূল কংগ্রেসের সবচেয়ে কঠিন অ্যাসাইনমেন্ট পঞ্চায়েতে নন্দীগ্রাম, রিজু দত্ত ১ নম্বর ব্লকের দায়িত্ব, সেবাশ্রয়ে ২৭ দিন নন্দীগ্রাম, রিজু দত্তের দায়িত্ব, প্রতিবাদ সভা নন্দীগ্রাম, রিজু দত্তের দায়িত্ব, বিজয়া সম্মিলনী নন্দীগ্রাম, রিজু দত্তকে পাঠাও। তো সব জায়গায় তো আমি নন্দীগ্রামে যেখানের বিধায়ক ছিলেন সেই সময়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার সাথে গিয়ে ডাইরেক্ট মানে কন্টেস্ট করেছি, ডাইরেক্ট তার বিরুদ্ধে আমি লড়াই করেছি আমার দলের হয়ে। এবং সেই ছেলেটাকে বিজেপির সাথে সৌজন্য দেখানোর জন্য সাসপেন্ড করা হলো। তৃণমূল কংগ্রেসে সৌজন্য দেখালে কি হয় সেটা এবার একটা ভিডিও আপনাদের সামনে রাখছি। কার ভিডিও? বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভিডিও, যে তৃণমূল কংগ্রেসে থেকে সৌজন্য দেখালে কি হয়। আগে সেটা দেখুন, তারপরে আবার আসুন। তা উনি আমার বক্তব্য শুনেছিলেন ২০০৬ সালের ১২ই মার্চ, এবং বক্তব্য শেষে আমাকে ডেকেছিলেন বুধবার। ডেকে আমি পার্থ চ্যাটার্জি ছিলেন, আমি না জিজ্ঞেস করেই গেছিলাম। পরে আমাকে এর জন্য অনেক খেসারত দিতে হয়েছে। আমাকে আর তৃণমূল বক্তব্য রাখতে দিত না, কোনো সৌজন্যের মূল্য। হ্যাঁ, আমাকে স্পিচ দিতে দিত না, ভিতর থেকে ব্যান ছিল। তা আমিও ছাড়ানোর লোক ছিলাম না, আমি কলিং অ্যাটেনশন, মেনশনে আমি আমার বক্তব্য রাখতাম। ওটা তো ফ্রিল্যান্স, আমি পারতাম। ভিডিওটা দেখলেন তো? বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি ২০০৬ সালে একবার পারমিশন না নিয়ে বুদ্ধবাবুর সাথে দেখা করতে গেছিল, সৌজন্য সাক্ষাৎ করতে গেছিল, সেই জন্য বিধানসভায় শুভেন্দু অধিকারীকে বলতে দিত না তৃণমূল কংগ্রেস। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ থ্রেট কালচার। তাহলে আমি তো কে? দুধ ছাই। শুভেন্দু অধিকারীকে যদি বেঞ্চ করে দেয়া হয় তাহলে আমি তো দুধ ছাই, আমাকে সাসপেন্ড করবেই। এবার আসি যারা আমার বিরুদ্ধে বলছে। বিজেপির যে কর্মী সমর্থকরা আমাকে গালাগাল দিচ্ছে, আমার বিরুদ্ধে তাদের ক্ষোভ উগরে দিচ্ছে, তারা যা বলছে আমি মাথা পেতে মেনে নিচ্ছি। কেন মাথা পেতে মেনে নিচ্ছি? কারণ আমি সবচেয়ে ভোকাল ছিলাম বিজেপির বিরুদ্ধে, বিজেপির নেতাদের বিরুদ্ধে। তাই আমাকে আমার উপরে তাদের ক্ষোভ আছড়ে পড়বে, এটা স্বাভাবিক, আমি মেনে নিচ্ছি। এবং তার সাথে ১৯৯৮ সাল থেকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূল কংগ্রেস করেছে, যে বুথ এজেন্টরা হারমাদদের চোখে চোখ রেখে বুথে বসেছে, মমতা ব্যানার্জিকে দেখে দল করেছে, তারা যদি আমার কানও মুলে দেয়, তারা যদি আমায় দুটো চড়ও মারে, আমি মাথা পেতে মেনে নেব, কারণ তাদের অধিকার আছে। আজকে শোভনদেব চট্টোপাধ্যায়, বাংলার বিরোধী দলনেতা, শোভনদেব জেঠুর সাথে যদি কোথাও দেখা হয়, আমি তাকে প্রণাম করার পর তিনি যদি আমার কানটা মুলে দেন, আমি মাথা পেতে মেনে নেব, তাদের অধিকার আছে বলার। কিন্তু এই তৎকাল তৃণমূলী, এই ফেসবুক তৃণমূলী এখন তো সব আমার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে, সব আমার বিরুদ্ধে গালি দেওয়া শুরু করে দিয়েছে। এবার আইটি সেলকে টার্গেট দিয়ে দেওয়া হবে যে শুধু রিজু দত্তকে গালাগাল দাও, আর রিজু দত্তকে যত গালাগাল দিতে পারে তত তোমাদের প্রমোশন হবে, যেরকম আমাকেও টার্গেট দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তো এই তৎকাল নব্য বিজেপি মানে তৃণমূল, যেগুলো ২০১৬ পর থেকে দলে এসছে, সাজানো বাগানে ঢুকে নেতা হয়ে গেছে, কেউ গান বানিয়ে, কেউ ছড়া বানিয়ে, তারপরে এই টিকিট, ওই টিকিট, সেই টিকিট, তাদেরকে বলবো কঠিন অ্যাসাইনমেন্টগুলো করো।
ভোটের রেজাল্ট বেরোনোর দুদিন আগে সারা বাংলার তৃণমূল নেতাদের সামনে ভিসি করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন রিজু দত্ত আর সায়নী ঘোষ কাউন্টিং অবজারভার পূর্ব মেদিনীপুর অধিকারীগড়, মানে সব কঠিন কাজ করবে রিজু দত্ত, মার খেলে রিজু দত্ত, মরলে রিজু দত্ত। কিন্তু যখন রিজু দত্ত নিজের পরিবারকে বাঁচানোর জন্য ফোন করবে তখন ফোন কেউ তুলবে না, হোয়াটসঅ্যাপে রিপ্লাইও কেউ দেবে না। রিজু দত্তের নামে যখন উত্তরপ্রদেশ আর আসামে 50টা এফআইআর হবে তখন কেউ আইনিও মদত দেবে না। কিন্তু বিজেপিকে যদি রিজু দত্ত ফোন করে নিজের পরিবার, নিজের জীবন জীবিকাকে বাঁচানোর জন্য, তাহলে রিজু দত্তকে সাসপেন্ড করে দাও। এই সাসপেনশনটা তৃণমূল কংগ্রেস আমি বাঁধাতে দিয়েছি। আমার বেডরুমে আমার খাটের উল্টো দিকে লাগাবো, যাতে রোজ সকালে উঠে সেটা দেখতে পাই। এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, আর যত দিন যাচ্ছে এটা রাগ ঘেন্নায় পরিবর্তন হচ্ছে। একটা কথা বলি, ভগবত গীতায় আছে, মহাভারতে যখন শ্রীকৃষ্ণ নিজের অস্ত্র সমর্পণ করে দিয়েছিল কৃষ্ণের পায়ে, যে আমি লড়াই করতে পারবো না এদের সাথে, আমার সামনে যারা দাঁড়িয়ে আছে তারা আমার পরিবার, তারা আমার পরিজন, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল তুমি সব চেষ্টা করেছো এদের সাথে শান্তি বানিয়ে রাখার জন্য, তুমি সব চেষ্টা করেছো এদের সাথে মিলেমিশে থাকার জন্য, কিন্তু এরা যখন তোমার ছেলের মাথার ওপর পা দিয়েছিল তখন তোমার কথা ভাবেনি, এরা যখন তোমার বউয়ের শাড়ি ধরে টেনেছিল এরা তোমার কথা ভাবেনি, এরা যুদ্ধ চায়, তাই এদের যুদ্ধ দাও। Krishna said in Bhagavad Gita to Arjun, you have tried your level best to make peace with them, but they want war, so give them war. আমার এইটুকুই শুধু বলার আছে তৃণমূল কংগ্রেসকে, আমার পেছনে লাগতে আসবেন না। আমি খুব সাধারণ এখন মানুষ, আমার সাথে না তৃণমূলের তকমা আছে, না আমার সাথে বিজেপির তকমা আছে, না কংগ্রেসের আছে, না সিপিএম এর আছে। আমি শান্তিভাবে নিজের পরিবারকে নিয়ে এখন বসবাস করছি। আগামী কয়েক মাস আরামসে শান্তিভাবে থাকবো, হয়তো 3 বছর ঘুরতে যেতে পারিনি, পরিবারকে নিয়ে ঘুরতে যাব। আমার পেছনে লাগতে আসবেন না, কাঠি দিতে আসবেন না। আমি এখনো সৌজন্য দেখিয়ে যেটুকু বলার শুধু সেটুকু বলছি, বাকি মুখ আমার দয়া করে খোলাবেন না, এটা আমি তৃণমূল কংগ্রেসকে বলে দিলাম। কারণ আমি জানি আইটি সেলের এই বাচ্চা ছেলেগুলো, যারা আমার ছোট ভাই বোনের মতো প্রচুর কাজ করেছে, ভালো ছেলে মেয়ে, তাদেরকে আমার পিছনে লেলিয়ে দেয়া হবে কিছুদিন বাদে, তখন কিন্তু অসুবিধা হবে তৃণমূল কংগ্রেস। আর আমি কোথায় যাব, আমি কি করব, আমি বিজেপি যাব না কংগ্রেস যাব না কোথায় যাব, আমি স্পষ্ট বলে দিতে চাই। আমি 8 বছর ধরে মা দক্ষিণাকালীর দীক্ষিত। আমি 8 বছর ধরে প্রতি সপ্তাহে একদিন করে কালীঘাট মায়ের মন্দিরে গিয়ে পুজো দিই। আর সেখানে আমি একটাই কথা বলি, শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসারথী হরে দেবী নারায়ণী নমস্তুতে। তার মানে মা, আমার সবকিছু তোমার হাতে ছেড়ে দিলাম, আমার জন্য যেটা ভালো হয় তুমি সেটাই করো। তো যেটা কপালে লেখা আছে সেটাই হবে। কিন্তু এটাও বলছি, নাটক শেষ হওয়া অব্দি রিজু দত্ত স্টেজ ছাড়বে না। তৃণমূল কংগ্রেসের সাথেও রাজনীতির ময়দানেই দেখা হবে আগামী দিনে। কিন্তু এখন কিছুদিন আমি আমার পরিবারকে সময় দেব। আমি আমার রাজনীতি করব, টিভিতে বিশ্লেষক হয়ে যাব, বাইট দেব। কেউ যদি আমার কাছে না আসে, কোনো টিভি যদি আমাকে না ডাকে, আমার ফেসবুক পেজ আছে, সেখানে আমি গঠনমূলক ইস্যু ভিত্তিক রাজনীতি করব, যেটা আমার গণতান্ত্রিক অধিকার, আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আজকে যেটা মমতা ব্যানার্জির সাথে হয়েছে হাইকোর্টে, সেটা মমতা ব্যানার্জি প্রাপ্য? 7 বারের সাংসদ, 4 বারের বিধায়ক, ভারতবর্ষের প্রথম মহিলা ক্রীড়ামন্ত্রী, ভারতবর্ষের প্রথম মহিলা রেলমন্ত্রী, ভারতবর্ষের প্রথম মহিলা কয়লা মন্ত্রী, বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি পোস্ট পোলের কেস লড়তে হাইকোর্টে গেছেন, আর তাকে যেগুলো শুনতে হয়েছে এটা তার প্রাপ্য? কিন্তু যাদের জন্য তাকে এটা শুনতে হচ্ছে, যাদের জন্য তার দল হেরে গেছে, যাদের জন্য 215 থেকে তৃণমূল 80-তে চলে এসছে, সেই আত্মসমালোচনা কেউ করবে না? সে কথা কেউ বলবে না? কোথায় সেনাপতিরা, কোথায় যুব সেনাপতিরা, কোথায় সব ক্যাপ্টেনরা? পোস্ট পোলের কেস লড়তে মমতা দি হাইকোর্টে গেছে, আর পোস্ট পোল ভায়োলেন্স যখন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের 80টা বিধায়ক, 42টা সাংসদ এসি ঘরে বসে টিভি দেখছে আর ঠান্ডা হাওয়া খাচ্ছে। এদিকে কর্মীরা মার খাচ্ছে, কর্মীরা ঘর ছাড়া, কর্মীদের জীবন জীবিকা লুট হয়ে গেছে। আমি বিজেপিকে ফোন করে উত্তর কলকাতার 23টা ছেলেকে প্রাণে বাঁচিয়েছি, নইলে মরে যেত সে তারা। বিজেপির তৃণমূলের সাংসদরা ফোন ধরেছে, তৃণমূলের বিধায়করা ফোন ধরেছে, ওই 2-3 জন হাতে গুনে, যারা একটু রাস্তায় নেমেছে। তাই আমাকে জ্ঞান দিতে আসবেন না। আর আপনাদের আরেকটা কথা বলছি, যারা আমাকে বলছেন না পাল্টিবাজ, গিরগিটি, সুখের পায়রা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, যারা এখনো মমতাদির বাড়ি যাচ্ছে, যারা মমতাদির বাড়িতে গিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনছে, তাদের
মধ্যে 90% বিজেপির খাতায় পেন্সিল বুকিং করে রেখে দিয়েছে, তৃণমূলে ঘাপটি মেরে বসে আছে। আর বিজেপিতে রিজু দত্ত যাবে না যাবে না পরবর্তী ব্যাপার। রিজু দত্তর অনেক অনেক আগে, রিজু দত্তর সিদ্ধান্ত নেওয়ার অনেক অনেক আগে দেখবেন আপনারা সকালে উঠে এরা বিজেপির পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে আর জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। আপনাদের আরেকটা ভিডিও দেখাই, তারপরে আসছি। আজকের ভিডিও বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভিডিও দেখুন। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতে পারে, আমি ব্যক্তিগতভাবে যেটা বলেছে সেটা আপনাদেরকে বলতে যাব কেন? আমি বলছি নাম না করে, তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম, এর মানে যা করার করব। দেখলেন ভিডিওটা? বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে সার্বজনীন মঞ্চ থেকে মিডিয়ার সামনে তিনি বলছেন, তৃণমূলের একাধিক বিধায়ক তার সাথে দেখা করে বলেছেন আমরা স্বাধীনতা পেলাম। এরা কারা? এরা তৃণমূলের জয়ী বিধায়ক। তারা কাকে বলেছেন? বাংলার মুখ্যমন্ত্রী এবং বিজেপির দল থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী। তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তার এখন আর কোনো দল টল নেই, কিন্তু তিনি তো ভারতীয় জনতা পার্টির নেতা, সর্বোচ্চ নেতা বাংলার মুখ্যমন্ত্রী। তাকে গিয়ে বলেছে আমরা স্বাধীনতা পেলাম। আর সব দোষ রিজু দত্তের, সব খিস্তি রিজু দত্তকে করো। তৃণমূলের বিধায়করা গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এবং বিজেপির মানে শ্রমিকদার, আমি বিজেপির যেটুকু কনস্টিটিউশন বুঝি, শ্রমিক ভট্টাচার্যের পরে শুভেন্দু অধিকারী নাম্বার 2 নেতা বাংলার মুখ্যমন্ত্রী, তাকে গিয়ে বলছে আমরা স্বাধীনতা পেলাম। তৃণমূলের জেতা বিধায়ক। আর সব দোষ রিজু দত্তের। রিজু দত্ত দল বদলু, রিজু দত্ত সুখের পায়রা, রিজু দত্ত গিরগিটি, রিজু দত্ত সুযোগ সন্ধানী। আমি আপনাদের যারা তৃণমূলের কর্মী সমর্থক তাদের বলছি, মিলিয়ে নেবেন আগামী দিনে। রিজু দত্ত কোনো পার্টি জয়েন করুক না করুক, সেই সিদ্ধান্ত নেওয়ার আগেও যারা আজকে আপনারা যাদের তৃণমূলের নেতা বলছেন, তারা রিজু দত্তের অনেক আগে বিজেপি জয়েন করবে, তারা খাতায় নাম লিখিয়ে রেখেছে। আজকে আপনারা প্রশ্ন করছেন না কেন? বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে তৃণমূল কংগ্রেস থেকে কে বার করেছিল? কে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল? আজকে তিনি যদি তৃণমূল না ছাড়তেন, তাহলে তো মুখ্যমন্ত্রী, চতুর্থবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে শুভেন্দু অধিকারীও দাঁড়িয়ে ভিক্টরি সিম্বল দেখাতেন। বাংলার প্রোটেম স্পিকার, আগামী দিনের মন্ত্রী তাপস রায়, তাকে কে ষড়যন্ত্র করে তৃণমূল থেকে তাড়িয়েছিল? বাংলার ক্যাবিনেট মিনিস্টার, ভারতবর্ষের প্রাক্তন উপস্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক, তাকে কিভাবে এই দল থেকে তাড়ানো হয়েছিল আমি ব্যক্তিগত স্তরে জানি। আমি আর নিশীথ যখন যুব করতাম এক থালায় খাবার খেয়েছি। আমি জানি কে কিভাবে কখন ভুল ব্যাখ্যা দিয়ে ষড়যন্ত্র করে নিশীথকে তাড়িয়েছে। সেটা আমি এখন বলবো না, যতক্ষণ না নিশীথের সাথে আমার কথা হবে, নিশীথ আমাকে পারমিশন দেবে সেটা বলার। কিন্তু কে তাড়িয়েছে নিশীথ প্রামাণিককে? নিশীথ যদি সেই লোকসভার ইলেকশন হেরে যেত আর জীবনে কুচবিহার ফিরতে পারতো না, মার্ডার হয়ে যেত ও আর ওর পরিবার। সজল ঘোষ, কেন ওর দরজা ভাঙা হয়েছিল? কেন ওকে অ্যারেস্ট করা হয়েছিল? একটা কাউন্সিলর টিকিট চেয়েছিল দলের থেকে। ভবানীপুরে বক্সিদার ঘরের বাইরে, অফিসের বাইরে ওই যে জায়গা, একটা গলির মতো জায়গা আছে, সেখানে ঘন্টার পর ঘন্টা সজলদা বসে থাকতো। কে তাড়ালো তৃণমূল কংগ্রেস থেকে? আজকে সে বাংলার বিধায়ক। এই প্রশ্নগুলো কেউ করবে না, এই প্রশ্নগুলো কেউ করবে না। আর আমি যদি এই প্রশ্নগুলো করি, এই কথাগুলো যদি বলি, তাহলে রিজু দত্তকে খিস্তি করো, রিজু দত্তের বিরুদ্ধে কুৎসা করো, রিজু দত্তের বিরুদ্ধে নোংরামি করো, রিজু দত্তে গাল দাও। আর যারা রিজু দত্ত সমালোচনা করছে না, তাদের আমি শুধু এইটুকু বলবো যে আপনারা তো এখন দলে আছেন, খুব ভালো কথা, দলের খারাপ সময় আছে, দলের কাজ করছেন। রিজু দত্ত যে কঠিন অ্যাসাইনমেন্টগুলো করেছিল, সেই কঠিন অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে তারপরে রিজু দত্তকে নিয়ে ব্যঙ্গ করবেন। পুলিশ অবজারভারদের গালাগাল দিতে হবে, অজয় পাল শর্মাকে গালাগাল দিতে হবে, রিজু দত্তকে দিয়ে করাও। যত কঠিন প্রেস কনফারেন্স, নন্দীগ্রাম কেন্দ্রিক প্রেস কনফারেন্স, ডায়মন্ড হারবার কেন্দ্রিক প্রেস কনফারেন্স, রিজু দত্তকেই দিয়ে করাও। ভোটের রেজাল্ট যেদিন বেরোচ্ছে 4 তারিখ, সেদিনও পূর্ব মেদিনীপুর থেকে তৃণমূল কংগ্রেসের পেজে গিয়ে দেখুন, রিজু দত্তর ভিডিও আছে। আমি বলছি মানুষ আপনারা শান্ত হন, ধৈর্য ধরুন, 12টার 1টার পরে ট্রেন্ড চেঞ্জ হবে। অনেকে বলছে রিজু দত্তকে টিকিট দেয়নি বলে রিজু দত্ত এত মুখ খুলছে। আরে 17ই মার্চ টিকিট ঘোষণা হয়েছিল, তারপরেও রিজু দত্ত বুক চিতিয়ে তৃণমূল কংগ্রেস করেছে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দোসরা মে সারা বাংলার তৃণমূল কংগ্রেসের সামনে আমাকে আর সায়নী ঘোষকে পূর্ব মেদিনীপুরে কাউন্টিং অবজারভার করেছিল।
আমি আবারও বলছি, এখনো বলছি, রিজু দত্ত বেঈমান নয়। একবার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করতো, একবার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মেসেজ করতো, আজকের দিনেও রিজু দত্ত তৃণমূলের ঝান্ডা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতো। আমি যত বক্তব্য দিয়েছি সারা বাংলা জুড়ে, আমার বক্তব্য আমি শেষ করেছি মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমার লিডার কে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। মমতাদির সাথে আমার কোনো অ্যাক্সেসই ছিল না, কিন্তু যে 13 বছর দল করেছি, আমি কোনোদিন আমার লোকাল এমএলএ এর কাছে যাইনি, কোনোদিন আমার এমপির ঘরের বাইরে গিয়ে বসে থাকিনি। আমার একটাই লিডার ছিল, একজনকে দেখে আমি মানে কি বলবো, অ্যালসেশিয়ানের মতো একজন, ওয়ান মাস্টার ডগ। আমি নিজেকে কুত্তা বলছি, ওয়ান মাস্টার ডগ ছিলাম আমি, অভিষেক ব্যানার্জি। উনি আমার মাস্টার ছিলেন। দুটো চড় মেরে দিত, বকতো, শাসন করত। আজকের দিন অব্দি একটা মেসেজ করে জিজ্ঞেস করেনি তুই ঠিক আছিস, একটা ফোন করা তিনি মনে করেননি। বিরাট বড় মাপের নেতা তিনি। ভালো থাকুক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভালো থাকুক মমতা বন্দ্যোপাধ্যায়, ভালো থাকুক তৃণমূল কংগ্রেস। আর আজকে আমি আরেকটা বড় কথা বলছি, কোনো ম্যাজিকে যদি তৃণমূল কংগ্রেস কোনো ম্যাজিকে আমার সাসপেনশনটা রিভোকও করে নেয় না, যে কষ্ট, যে দুঃখ, যে ক্ষোভ আমার মনের মধ্যে আছে, আমি আর মরে গেলেও তৃণমূল কংগ্রেস করব না। আমার সাসপেনশন রিভোক করে নিলেও করব না। এত বড় কথা বলছি। আমি অন্য দলে যাব কি যাব না আমি জানি না, আমার কারুর সাথে কথা হয়নি। যে কোনো বিজেপির নেতা, দিল্লির নেতা, বাংলার নেতা, আমি ওপেন বলছি, আমি কাউকে ফোন করে বলিনি। আমার কথা একটু মনে রাখবেন দাদা, একটু কাজ করার সুযোগ দেবেন, একটু মন্দিরে বসার সুযোগ দিন। আমি তাদের ফোন করেছিলাম আমার পরিবারকে এবং আমার জীবন জীবিকাকে বাঁচানোর জন্য, সেই কথাটা তারা রেখেছেন। তারা 207 পেয়েছেন, তাদের রিজু দত্তকে দরকার নেই। তারাও বলেনি একটু দাঁড়িয়ে যা দেখে নেব, নো নো। তাই আমার ওপরে আঙুল তোলার আগে না একটু আত্মসমালোচনা করুন। যে প্রশ্নগুলো আজকে করলাম সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করুন। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কে তাড়িয়েছিল? বাংলার আগামী দিনের মন্ত্রী তাপস রায়কে কে তাড়িয়েছিল? বাংলার মন্ত্রী নিশীথ প্রামাণিককে কে তাড়িয়েছিল? বাংলার বিধায়ক সজল ঘোষকে কে তাড়িয়েছিল? আমি দেখলাম আমার বিরুদ্ধে আমার ভাতৃসম বন্ধু স্থানীয় রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি, তিনিও কিছু মন্তব্য করেছেন। তরুণ সেটাও বলেছে আমার বন্ধু তুই তোকারির সম্পর্ক। আমি প্রথমে তরুণকে শুভেচ্ছা জানাই, ওর সাথে আমার ফোনে কথা হয়নি। তুই বিধায়ক হয়েছিস, আমি খুব খুশি, তুই খুব খেটেছিস বিজেপির জন্য। কিন্তু আমি নিজের আত্মসমালোচনা করে এই কদিন দল থেকে সাসপেন্ড হওয়ার পর অনেক কিছু শিখেছি। তার মধ্যে দুটো জিনিস যেটা আমি শিখেছি, যে ভাষা সন্ত্রাস আর তৃণমূলের নেতারা প্রতিটা মঞ্চ থেকে হুমকি দিয়েছিল বলে আজকে বাংলার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে। আর বাংলার রাজনীতিতে ব্যক্তি আক্রমণের কোনো জায়গা নেই। রাজনীতির পরিসরে সৌজন্যই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এটুকুই বলবো আমার ভাতৃসম বন্ধুসম তরুণকে। যখন আমরা এবিপিতে একসাথে শো করতে যেতাম তৃণমূলের তরফ থেকে, আমি বিজেপির তরফ থেকে তরুণ, ক্যামেরা অন হওয়ার আগে আমি আর তরুণ একসাথে সিগারেট খেতাম, ক্যামেরা বন্ধ হওয়ার পরেও আমি আর তরুণ একসাথে সিগারেট খেতে খেতে গল্প করতে করতে, কখনো ও ফটোগ্রাফি খুব ভালোবাসে, ওর ফটোগ্রাফির কিছু ছবি, ওর ড্রোন ফুটেজ, এইভাবে। আমি তখন কিন্তু তৃণমূল ক্ষমতায় ছিল, কেউ বলতে পারবে না আমি বিজেপির কোনো মুখপাত্রর সাথে দুর্ব্যবহার করেছি বা নিজের ক্ষমতার প্রদর্শন করেছি। তাই তরুণকে বলবো, তরুণ চিন্তা করিস না, বিজেপিরও আমাকে নেওয়ার দরকার নেই, আমিও বিজেপির কাছে কোনো আবেদন রাখিনি। শুধু এইটুকুই বলবো, আমার আত্মমূল্যায়ন হচ্ছে ব্যক্তিগত আক্রমণের বাংলার রাজনীতিতে কোনো জায়গা নেই। ব্যক্তিগত আক্রমণ করেই তৃণমূল কংগ্রেস আজকে এই জায়গা, আর ভাষা সন্ত্রাস করেই তৃণমূল কংগ্রেস আজকে এই জায়গা। এইটুকুই আমার বন্ধু, আমার ভাই তরুণকে আমি বলবো। আর বাকি তৃণমূলের যারা আমাকে নিয়ে খিস্তি খেউর করছে, যদি ক্ষমতা থাকে তাহলে সেই বিধায়কগুলোকে চিহ্নিত করুন যারা বাংলার মুখ্যমন্ত্রীকে গিয়ে বলেছে জেতার পর, তৃণমূলের টিকিটে জেতার পর আমরা স্বাধীনতা পেলাম। আমাকে খিস্তি করার আগে সেই লোকগুলোকে গিয়ে ধরুন যারা বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দল থেকে তাড়িয়েছিল, বাংলার মন্ত্রী নিশীথ প্রামাণিককে দল থেকে তাড়িয়েছিল, বাংলার মন্ত্রী তাপস রায়কে দল থেকে তাড়িয়েছিল, বাংলার বিধায়ক সজল ঘোষকে দল থেকে তাড়িয়েছিল। তাদেরকে গিয়ে ধরুন, তাদেরকে গিয়ে প্রশ্ন করুন। এইটুকুই বলার ছিল আপনাদের। আর শেষমেশ এইটুকুই বলবো, আগামী বহু মাস 6 মাসও হতে পারে, 7 মাসও হতে পারে, 8 মাসও হতে পারে, আমি শান্তিতে বাঁচতে চাই। নিজের পরিবার, নিজের পরিজন নিয়ে বাঁচতে চাই, নিজের চাকরিটা করতে চাই। না আমার তৃণমূলের সাথে কোনো সম্পর্ক, না আমার বিজেপি, সিপিএম, কংগ্রেস কারুর সাথে কোনো সম্পর্ক আছে। দয়া করে আমাকে আমার পরিবারকে নিয়ে শান্তিতে বাঁচতে দিন।
আর তৃণমূলের যারা আমার পেছনে কাঠি করার কথা ভাবছেন বা যাদের টার্গেট দেওয়া হয়েছে যে রিজুকে দত্তকে দিনে 10 বার করে খিস্তি করো, তাহলে তোমাদের আইটি সেলে প্রমোশন হবে, বা তোমাদের এখন তো খালি হয়ে গেছে অনেক, যুবতে এই পদ দেবো, ছাত্রতে এই পদ দেবো। মনে রাখবেন, আপনারা যতটা তৃণমূল কংগ্রেসকে চেনেন তার থেকে 100 গুণ বেশি আমি তৃণমূল কংগ্রেসকে চিনি। তাই আমাকে, রিজু দত্তকে যদি এই দল এত কিছু করার পর, সবচেয়ে কঠিন কাজগুলো করার পর সাসপেন্ড করতে পারে, তাহলে আপনাদের কোনো অকাত নেই। তাই যা করবেন ভেবে চিন্তে করবেন। আমাকে কাঠি করতে আসবেন না, তাহলে আমি কিন্তু আরো মুখ খুলবো, যেগুলো ব্যক্তিগত আক্রমণ হবে, যেগুলো আমি এতদিন করিনি না আগে করতে চাই। আমাকে শান্তিতে বাঁচতে দিন, আমার পেছনে কাঠি করতে আসবেন না, আমিও কারুর পেছনে কাঠি করব না। ঠিক আছে? ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, বাংলার ভালো হোক, বাঙালির ভালো হোক, এটাই প্রার্থনা, আর কিচ্ছু না।